ফজর নামাজের আজান দিছে, যখন আল্লাহু আকবার করছে, সে আবার আমাকে ডাকে। কি ভয়াবহ দিন, চিন্তা করা যায়। শাশুড়ি অনেক রিকোয়েস্ট করলো, মানে ছেড়ে চলে যাও। হ্যাঁ, সংসার ছেড়ে যাও। আমার হাজবেন্ড বহুতবার বলছে, হাজবেন্ড বলছে, দেখো তুমি এখানে থেকে কোনো লাভ নাই, তুমি যদি একটা বিয়ে করো তোমার একটা সংসার হবে। আমি বলছি না। তো বললো পাসপোর্ট, আমি পাসপোর্ট আমার বানানো আছে, কেউ জানে না। তো বললো যে আমার 20,000 টাকা দে, আমি তোরা বিদেশ। এখন যে আমি এয়ারপোর্ট যাব, আমার গাড়ি ভাড়াও নাই। তখন আমার হাজবেন্ডের একটা শার্ট ছিল, নতুন একটা শার্ট, ওই শার্টটার বিক্রি করে ওই পয়সাটা দিয়ে আমি এয়ারপোর্টে গেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই প্রার্থনা জানিয়ে শুরু করছি প্রবাসীর অন্তর কথা। আমাদের অনুষ্ঠানটিতে যারা জীবন দশায় প্রবাসী হয়েছেন এবং প্রবাস জীবনে বর্তমানে আছেন, কিংবা প্রবাস জীবন খেটে বাংলাদেশে এসেছেন, বা প্রবাস জীবনে থাকা অবস্থায় বাংলাদেশের ছুটিতে এসেছেন, এরকম প্রবাসী যারা আছেন তাদের গল্পগুলো আমরা তুলে নিয়ে আসতে চাই। আমরা একটু আলাদাভাবেই তাদের কথাগুলো শুনতে চাই। অনেক আনহার্ড স্টোরিজ আছে, যে গল্পগুলো আসলে আমাদের শোনা উচিত। কতটা ত্যাগের বিনিময়ে একজন মানুষ নিজের সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে দেশের বিপুয়ে যান এবং সে কষ্টগুলো করে তিনি নিজের পরিবারের জন্য, দেশের জন্য পরিশ্রম করেন। আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটিকে আপনাদের সামনে বেশি বেশি তুলে নিয়ে আসবার জন্য, এবং আমরা বিশ্বাস করি দেশের বাইরে থেকে যারা শোনেন বা যারা আমাদের এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে চান, তারা কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের দেশের বাইরে থেকেই নাম্বারে ফোন দিলে আসলে ফোন রিচ করা যাবে না, তবে আমি বলবো আমাদের যে মেল অ্যাড্রেসটি আছে, আপনারা যদি আপনাদের ফোন নাম্বার দিয়ে মেল করেন, আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করব। এটা আমি বলবো যে দেশে আসার পরে হলে ভালো হবে। দেশের বাইরে যারা বর্তমানে অবস্থান করছেন তাদেরকে তোমরা যোগাযোগ করে আনতে পারবো না, কারণ আমরা আসলে ওভারসিজ ইন্টারভিউ করি না, আমরা শুধুমাত্র স্টুডিওতে প্রেজেন্ট থাকা অবস্থায় ইন্টারভিউ করি। সুতরাং দেশে এসে আমাদেরকে নক দিলে এটা বেটার হবে। আমাদের মেইল অ্যাড্রেসটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, sharemystory24@gmail.com। এছাড়া ফোন নাম্বারটি রয়েছে 09639888877। আপনার নামটা একটু বলেন। আমার নাম মুসাম্মদ রাহিমা। রাহিমা, বয়স কত? 40। জন্ম জেলা কোথায় আপনার? ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, কসবা থানা, গ্রামের নাম বেলতলি। কিছুদিন পর মারামারি হয় কেন এখানে? ওইটা আমার বাপের বাড়ি এলাকায়, আর স্বামীর বাড়ি হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্ট, ব্রাহ্মণপাড়া থানা। আচ্ছা, না কিন্তু মারামারিটা হয়? হ্যাঁ, কারণ আমরাও তো বাইরে থাকি, মানে দেখি আর কি নিউজ হয়। মানে আমি সেদিন শুনলাম যে সামান্য একটা জিনিস নিয়ে দুই গ্রুপের মারামারি, ভেরি ইমোশনাল, অনেক কিছু হয়। যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন তারা মন খারাপ করবেন না, এগুলো তো আসলে ফেসবুকে এখন ট্রল হচ্ছে অনেক বেশি। মারামারি থেকে দূরে থাকতে হবে, বিশেষ করে গ্রামের মুরব্বী যারা আছেন তারা কিন্তু চাইলে স্টেপ নিতে পারেন। তো রাহিমা, শুরু করেন আপনি, আপনার গল্প আমি শুনবো। জি। আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমার ভাইয়ের বিয়ে হয় মেবি 1995-তে। তখন বিয়ে হয় শ্বশুর বাড়িতে, ওই যে যায় না বিয়ার দিন বরের সাথে, তো ওই দিনকা প্রচুর বৃষ্টি হচ্ছিল। তখন আমি এবং কি আমার ছোট বোন আমরা যাইতে পারি নাই। তখন বিয়ের পরে যে ওই বর যায় না, ওই যাওয়ার সময় আমি গেছিলাম। যাওয়ার পরে আমার ওরা দেখলো, আমার ভাবির ভাই দেখার পরে তারা মনে হয় আমার বাপ মার কাছে প্রস্তাব দিছিল যে আমরা ওকে বিয়ে করতে। হ্যাঁ, তখন আমি ভাবির বিয়ের সময় ক্লাস 5-এ পড়ি। আচ্ছা। পরে ওই কথাবার্তায় 1-2 বছর চলে গেল, তখন আমি ক্লাস 7-এ পড়ি। ওরা এই বছর তো বিয়ে হবে। আর তাছাড়া আমার স্বামী একদম আছে না, গ্রামের ছেলে, একদম সোজা সাজা। আর আমার দেবর, বাসুর, নন কিছুই নেই, শুধু আমার শ্বশুর, শাশুড়ি আর আমি। 13 বছর 7 মাসে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আমি শ্বশুর বাড়িতে গেছিলাম বিয়ের সময়। যাওয়ার পরে একদিন ছিলাম, পরে চলে আসছি। পরে আর যাই নাই, কারণ আমি ছোট, আমি তখন স্কুলও লেখাপড়া করি, যাইনি। পরে আমার শ্বশুর অসুস্থ হয়ে গেল 6 মাসের ভিতরে। পরে ধরা পড়লো ক্যান্সার। এখান থেকে লোক গেল, বলল যে উনি মারা যাবে, এরকম ডক্টর বলছে, আর বেশি দিন নাই। তো আমাকে নিয়ে আসলো, এইভাবে নিয়ে আসলো। যাওয়ার পরে আমার ভাই আসলো আমার সাথে, আমার মাও আসলো, আমিও আসলাম। আসার পরে শুক্রবারে আসছি, শনিবার রবিবারে 12টার দিকে মারা গেছে দিনের। মারা যাওয়ার পরে তো আমি এখানে থেকে যাই, আর বাপের বাড়ি যাওয়া হলো না, স্কুলও আর যাওয়া হলো না। 15 বছরে। আপনার 15 বছর বয়স? হ্যাঁ, 15 বছর বয়স, 1998-তে
আমার বড় মেয়েটা পেটে আসে। আসার পরে মনে হয় 5-6 মাসের মধ্যে আমি তখন প্রেগনেন্ট, আমার হাজবেন্ড অসুস্থ হয়ে যায়। পেশায় কি করতেন? এই যে বাড়িতে দোকান ছিল, মুদি দোকান ছিল। ওকে। হ্যাঁ, পরে অনেক জমিন চামান অনেক ছিল, অবস্থা সম্পন্ন ছিল। হ্যাঁ অনেক প্রচুর ছিল। এক মার এক ছেলে, আর 2টা বোন ছিল। বড় বোনের জামাই আর্মি চাকরি করতো, আর ছোট বোনের জামাই বাড়িতে টুকটাক কাজ করতো। বলতো যে আমার পেটে ব্যথা, আমার পেটে ব্যথা, প্রচুর প্রতিদিনই এরকম করতো। করার পরে ডাক্তারের কাছে নিয়ে যেত, ডাক্তারেও আর কোনো রোগ চিনতো না। পরে আমার বড় মেয়েটা 1999 ডিসেম্বর মাসের 28 তারিখে জন্ম হইল। 41 দিনের দিনও আমার আব্বা আসলো, আমাকে নিয়ে গেল। 42 দিনের দিনও খবর গেল আমাদের বাড়িতে যে উনি অসুস্থ, প্রচন্ড অসুস্থ। তো আমি আসলাম, আমার মা আসলো, আমার ভাই আসলো, বাপ আসলো, এসে দেখো বাড়িতে নাই। বাড়ির কাছে একটা সরকারি হসপিটাল ছিল, ওইখানে 25 দিন 26 দিনের মতো ছিল। ও আর সুস্থ হয় নাই, এবং কি ডাক্তার বলতেও পারে নাই যে ওর কি রোগ। তখন তো আমি হসপিটালে থাকি মেয়েটা নিয়ে 42 দিন, আমার শাশুড়িও থাকে। ডক্টর বলতেছে এখান থেকে ওকে নিয়ে যান, অনেক অসুবিধা, আর অপারেশন করতে হবে। তখন ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা আজকে ট্রান্সফার করতেছে। পরে ডাক্তাররা আমাকে ওই দিনে রিলিজ দিয়ে দিল। তো আমি একটা গাড়ি করে নিয়ে আসলাম কুমিল্লা। মেয়ের বয়স কত তখন? 2 মাস। একদম কোলের বাচ্চা। হ্যাঁ, একদম ছোট। আনার সাথে সাথে ওরে বললো যে আজকের ভিতরে অপারেশন করতে হবে, নাইলে ওই বাঁচবে না। আর পেটটা ফুলে অনেক উপরে চলে গেল দেখলাম, আর কথাও বলতে পারছে না। তখন পরের দিন অপারেশন করবে, অপারেশন থিয়েটারে নিয়ে গেল। তখন বললো যে ব্লাড লাগবে। দেখলাম যে না, ওরও বি পজিটিভ, আমারও বি পজিটিভ। বলছে 2 মাসের বাচ্চারাকে আপনারা ব্লাড নিতেছেন, এটা তো ভালো না। তখন আমাকে ডাক্তার উঠাই দিল যে ব্লাড দেওয়া যাবে না, আপনি যান। ব্লাড নিচে নিয়ে ওর অপারেশন হলো। 3 দিন পর ওর গান আসছে। 4 দিন 5 দিন পরে ডাক্তার আসলো। আসার পরে ডাক্তার দেখলো এটা ফুলে ও অনেক উপরে উঠে গেছে, সিঁড়িটা অনেক উপরে উঠে গেছে। পরে ওই ডাক্তারের কেসিটা দিয়া শুধু সুতাটার মধ্যে এমন করছে, পুরাটা সুতা উঠে গেছে, আর পেটটা এরকম হয়ে গেছে। এবং কি পেটের ভিতরে সব কিছু দেখা যাচ্ছে, যত কিছু আছে। ওই যে সিলিটা উঠে গেল, এইভাবে ডাকলো ডাক্তারে। প্রথম পেটের মধ্যে ওই যে রুই আছে না, ফুম, ওইগুলা দেয়। পরে 2-3টা গামছা দিয়া বাঁধে, 2-3টা, পরে আবার 2-3টা টাওয়াল দেয়, পরে আবার বেল দেয়। ওই 1 ঘন্টার মধ্যে ওইগুলো আবার পানি দিয়ে ভিজে যায়। এরকম করতে 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 অনেক দিন চলে গেল। পরে দেখতাম ডাক্তার 9টার দিকে ড্রেসিং করাইতে আসে, 9টার দিকে একবার, দুপুরে একটা, 2টার দিকে একবার, আবার রাতও একবার। তারপরও মাল কাড়ে না, বেড মেট সব কিছু পানি পানি হয়ে যায়। আবার 7 দিনের বেলা ডাক্তার আসলো, তখন আমার আব্বুও খারাপ ছিল। তো আমি আবার বাচ্চা কান্দাকাটি করে দেখে বালকিনিতে ছিলাম। 2 মাসের বাচ্চা নেই? হ্যাঁ, আমি একদিনও বাড়িতে যাই নাই। বুঝে ওঠার আগেই সংসার, মানে প্রেম ভালোবাসা তো ডেফিনেটলি সেই বয়সে সে বুঝে না। তার আগেই তার সংসার শুরু হয়ে গেছে, তার আগেই বাচ্চা কাচ্চা, এবং তারপরে দায়িত্ব। দেখেন, আজকের এই গল্পটা ডেফিনেটলি এটা ওনার ব্যক্তি জীবনের গল্প। এই জিনিসটাকে ইন্সপায়ার করে একবার জাতীয়ভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই যে ডেফিনেটলি এত অল্প বয়সে বিয়ে হলেই সুখী হইতো। ব্যাপারটা এরকম না, অল্প বয়সে বিয়ে হওয়া অনেক দুর্ঘটনাও আছে। তো এটা ওনার জীবনে হয়েছে। তো এটা দিয়ে অনেক সময় গুরুজনরা এটা বলেন যে আসলে যে ভালো সে সব জায়গাতেই ভালো। ঠিক আছে, জি বলেন। তারপর পরে 7 দিনের দিনও ডাক্তার আসলো। পরে আব্বাকে বলল যে ওই আর বাঁচবে না, আর 4 দিন মনে হয় আছে, যা কিছু খাওয়ার খাওয়াই নিয়ে। যদি ডাক্তার এইভাবে বলছে, ওই যদি কাঁচামরিচও খেতে চায় ওইটাও দিয়ে। পরে 4 দিন বাঁচতে তো আছে। খাবার ডাক্তার বলছে খেতে দেন, খানা বন্ধ করবেন না। পরে ওই মুখি দিয়ে যদি মাংসের টুকরাটা দিত না, ওই ডেসিনলা আসতো, পরিষ্কার হতো, ওই মাংসের টুকরাটা আবার ওয়াপেস চলে আসতো, ও ভাত গুলে চলে আসতো, আবার খাইতো, কিন্তু পেটের দিক দিয়ে বের হয়ে যেত না, ওই হজম হয় নাই। পরে আমরা শুনছি আর কি, ডাক্তাররা মানে অন্য মানুষে বলছে যে ডাক্তারে যে অপারেশন করছে, কিন্তু ওর লং টাইম অপারেশন, আর এমন দুর্গন্ধ বলা যায় না, এমন দুর্গন্ধ বলা যায় না। তখন আমি ওই হসপিটাল থেকেই ক্ষেত বিক্রি করতেছি, জমি বিক্রি করে। হ্যাঁ, অনেক জমি বিক্রি করেছি। হয়তো আর ছাইন দিতে পারে না, ওই হাতে টিপসই দেয়, এইসব জমি বিক্রি করে। হ্যাঁ, ওই যে বললো ডাক্তারে 4 দিন পরে মারা যাবে, কিছুই হলো না। 15-20 দিন পরে তো আমার শাশুড়ি বললো বাড়িটা একা আমি একটা ঘুরা দিয়ে আসি। আজকে রাতে এশার নামাজের পরে আমি ওষুধ দিতে গেছি। ওষুধ দেওয়ার পরে দেখি ও আর কথা বলে না, সবাই বলছে যে মরে গেছে। মারা যাওয়ার পরে তো হসপিটাল থেকে দৌড়ে আমার মামা শ্বশুর আবার হসপিটালে গেছে। আবার ফজর নামাজের আজান দিছে, যখন আল্লাহু আকবার করছে, সে আবার আমাকে ডাকে।
কি ভয়াবহ দিন, চিন্তা করা যায়। 2 মাসের একটা বাচ্চা নিয়ে। পরে আবার ওষুধ বড়ি দিল, এরকম করে আমি একটা 9 মাস ছিলাম। 9 মাসের পরে হয়তো আর সুস্থ হয় নাই। আমি ডাক্তারে বললাম বাড়িতে আমি নিয়ে যাই, সবাইকে দেখো, খাওয়া বাতাস লাগুক। পরে ডাক্তারে বলে দেখেন আমি এত বড় রিস্ক নিতে পারবো না, আমি আপনাকে একদম বাড়ির জন্য বিদায় দিতে পারবো না। আপনি পারেন যদি আপনার এলাকাতে একটা হসপিটাল থাকে ওইখানে আপনি রাখতে পারেন। ওই যে প্রথম হসপিটালটায় ভর্তি ছিল জি। ওইটাতে আবার নিয়ে আসছি 9 মাস পরে। প্রায় 1-2 মাস আবার এখানে থাকলাম, মোট 11 মাস আমি হসপিটাল ছিলাম। থাকার পরে এই ডাক্তারে আমি বললাম আমার বাড়ি তো এখানে পাশেই, তো আপনি একটা কাজ করেন আমার বাড়িতে যাইতে দেন, আমি বাড়ির আলু বাতাসটা ওরা লাগাই, দেখি ও সুস্থ হয় কিনা। কয় ঠিক আছে, যদি আপনি নিতে পারেন নেন। তখন বাড়িতে আনলাম, ঘরের মধ্যে কেউ আসতে পারে না, গন্ধে এত দুর্গন্ধ। আর আমার শাশুড়ি কাপড়গুলা ধুতো না, ওই যে গামছা টাওয়াল এগুলো, আমার শাশুড়ি এগুলো একদম পচে গেছিল। আমি একটু কম কম নিতাম কারণ আমি তো বাচ্চার মা। এভরিডে একটা ইঞ্জেকশন করতো, 25,000 টাকা নাকি নিত, ATS, ওই যে পেটটা খোলা না ওইটা ভালো হওয়ার জন্য। প্রথম এভরিডে করতো, পরে আবার 7 দিন পরে একটা করতো। এরকম চিকিৎসা করতে 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 আর তো ভালো হয় না। এখন আমি কি করবো, আমার পিঠ মাটিতে লেগে গেছে। এখন তো আমি বাঁচতে হবে, আমার একটা মেয়ে আছে, 1 সালের কথা বলছি। পরে লাস্টের দিয়া একটু ভালো হলো, ভালোর দিকে যাওয়ার পরে 2002 সালের প্রথম দিয়ে আমার ছোট মেয়েটা পেটে আসলো। 21 দিন পরে ওর পেটটা ফুলে ব্রাউন কালারটা এই কালারটার মতো হয়ে গেল, পুরাটা পেট। আমার শাশুড়ি আর বুঝতে পারে নাই, আমার শাশুড়িটার মধ্যে ওই যে চামড়া দিয়ে একটু হইছে না, পরে তখন সুই লাগাই দেওয়ার পরে এই যে পেটের থেকে ছুটছে পানি, ঠান্ডা, পচা, এমন ছোটা ছুটছে আর বলার মতো নেই, তীরের মতো। হ্যাঁ, বন্ধ করা যায় না। টাওয়াল দিলে টাওয়ালের উপর দিয়া সবকিছুর উপর গ্যাস দিয়ে হয়ে গেছে যেটা বলে। এরকম ছুটছে। ছোড়ার পরে পরে ওরা আবার হসপিটাল নিলাম। পরে বললো যে দ্বিতীয় অপারেশন করতে হবে। তো আবার জমিন বিক্রি করলাম, দ্বিতীয় অপারেশন করলাম। দ্বিতীয় অপারেশন করার পরে ওর হাতের নখ চলে গেল, মাথার চুল চলে গেল, শরীরের চামড়া চলে গেল, এবং কি পিছের মেরুদণ্ডটা আছে না ওইটা একদম ভিতরে চলে গেছে। 24 ঘন্টা এইভাবে শুইতে হয়। প্রশ্নটা করি একটু আপনাকে, আপনার মনে তো না যে এই সংসার ফেলে চলে যাই? প্রথম এটা হলো আব্বাকে বলল ডাক্তার যে 4 দিনের মধ্যে মারা যাবে, তখন আব্বা আমার বাড়িতে নিয়ে গেল। আব্বা অনেক বলছে, আমার 7 ভাই, কিন্তু 7 ভাই 3 বোন, আমার ভাইরা অনেক রকমের চেষ্টা করছে, অনেক রকমের, কিন্তু আপনি জানেন না। আমি বলছি না, আমি আব্বাকে একটা কথা বলছি, সে মরবে না বাঁচবে আপনারা কেউ জানেন না, শুধু একমাত্র আল্লাহ জানে। শাশুড়ি অনেক রিকোয়েস্ট করলো, মানে হ্যাঁ। সংসার ছেড়ে চলে যান। হ্যাঁ, সংসার ছেড়ে যাও। আমার হাজবেন্ড বহুতবার বলছে, আপনার হাজবেন্ড? হ্যাঁ, হাজবেন্ড বলছে দেখো তুমি এখানে থেকে কোনো লাভ নাই, তুমি যদি একটা বিয়ে করো তোমার একটা সংসার হবে। আমি বলছি না। পরে এইভাবে থেকে গেলাম, পরে আর সুস্থ হয় নাই। সুস্থ না হওয়ার পরে তখন আমার একদম পিঠ মাটিতে লেগে গেল। কিন্তু সম্পত্তি আছে, বিশাল সম্পত্তি। হ্যাঁ, বিক্রি করার পরও আর দোকান ছিল, জমিন জামান প্রচুর আছে, পুষ্কুনি টুসকুনি সব অনেক কিছু আছে। ওই প্রেগনেন্ট অবস্থায় আমি আবার একটা লাইফ ইন্স্যুরেন্সে জবও করছি কয়েকদিন, 8-9 মাস 10 মাস। পরে এই জবটা দিয়ে আমার কিছু হলো না। তখন আমার বাড়ির একজন ভাসুর আছে, উনি থাকতো সৌদি আরব। তা আমি একদিন কথাটা আমার সাথেই শেয়ার করলাম। আমি ভাই আমি কিভাবে বাঁচবো সামনের দিকে, একটা মেয়ে আছে, আবার এখন আমি প্রেগনেন্ট, কি করবো? দেখা যাক আল্লাহ যা করে করব। ছোট মেয়েটা হওয়ার পরে আমি স্বামী ছেড়ে যাই নাই বিদায় আমার শাশুড়ি আমাকে অনেক অত্যাচার করছে যাওয়ার জন্য। আমার শাশুড়ি আমার এখানে একদিন মারছিল, এমন ভাবে ব্লাড গেছে আমার পুরা কাপড়গুলা ভিজে গেছিল। আমাকে বলছিল এখানে থেকে কি হবে, তবু আমি যাই নাই। তো ওই বাসুরটা ওই ব্লাড দেখে আমাকে অসুস্থ দেখে ওই আবার ডাক্তারের কাছে নিয়ে গেছিল। ছোট মেয়ের হয়েছে মানে 40 দিনও যায় নাই। ছোট মেয়েটার আমি নিয়ে আমি করলাম ভাই আমার একটা লাইন ধরান। তো এবার আমার বললো বিদেশ যেতে পারবি? আমি অসুস্থ তখন। হ্যাঁ, অসুস্থই। ওকে। পরে আমি বললাম হ্যাঁ যাব। তো বললো যে যদি যেতে হয় 50,000 টাকা লাগবে, আর পাসপোর্টও বানাতে হবে। পাসপোর্টটা আমি বানালাম। পাসপোর্টটা এমনিভাবে বানালাম, কেউ জানে না ঘরে, শুধু আমার হাজবেন্ড জানে। তখন আমার ছোট মেয়েটার মেবি 1-2 মাস বয়স। হ্যাঁ, বড়টার 2 বছর, আচ্ছা 2-2.5 বছর। হ্যাঁ, এটা
3 সালের প্রথম জানুয়ারি মাসের ঘটনা। জি। পরে আমার এক ননসের জামাই, মানে এলাকার বাড়ির পাশে বাড়ি, একদিন রাতে আসলো, এসে বলল যে আমি দুবাই যাচ্ছি। আগেও দুবাই আসিল, যে আমি দুবাই যাচ্ছি রাইমা, আমার 20,000 টাকা দে। তখন আমি ওরা বললাম, কেউ জানবে না আমি আপনার 20,000 টাকা দেবো, তবে আপনি আমার বিদেশ নিতে হবে। তো বললো পাসপোর্ট। আমি পাসপোর্ট আমার বানানো আছে, কেউ জানে না। তো বললো যে আমার 20,000 টাকা দে, আমি তোর বিদেশ। স্বামী তো জানতো? হ্যাঁ, শুধু স্বামী জানতো, আর কেউ জানতো না। স্বামীর মাও জানতো না, বোনও জানতো না। পরে আমি অনেক বুঝাইলাম যে আমি তো বাঁচতে হবে দুটা মেয়ে নিয়ে। মানুষও মন্তব্য করে 2টা মেয়ে হয়েছে, সংসারে কেউ নাই, ও কেরা লালন পালন করব, কে দেখবো, কে কি করব। আমার কিন্তু এক টাকা নাই। বাপের বাড়ি গেলাম, আব্বারে গিয়ে বললাম যে আব্বা, ওই যে আমাদের ক্ষেতের একটা ক্ষেত আছে, ক্ষেতের পাশে যে স্ক্রিমটা পানি উঠে ক্ষেতের থেকে, ওই ক্ষেতটা করে দিবে। কট বলতে? বন্ধক দেবে। বন্ধক। ওই ক্ষেতটা আঁকতে আমার 20,000 টাকা লাগে। আব্বা বলছে ঠিক আছে। পরে আব্বা ব্যাংকে নিয়ে আমার 20,000 টাকা দিল। রাতে কেউ যাতে না দেখে পাসপোর্ট কপি, 2 কপি ছবি আর 20,000 টাকা নিয়ে গেলাম ওর বাড়িতে। ওর বাড়ি আবার একটু দূর। পরে ওর 20,000 টাকা দিলাম, ওই দুবাই চলে গেল। ভিসাটা বাইর করলো। বাইর করার পরে আরো 30,000 টাকা দেওয়া লাগবো। 29,000 টাকা কইতে দেবো। তখন আমার শাশুড়ির আমি বললাম, কইরা আবার কোন কথা, বেড়িতে বিদেশ যায়? আমি কই হ্যাঁ, আমি যাবো, কি করব? তো বললো না 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 না, ওই বেড়িতে বিদেশ যেয়ে থাকতে পারে না, আজকে গেলে কালকে পরে পরে আমার টাকাগুলো মার দিব। আবার বাড়ির মানুষে বলতেছে, ও জামাই ছেড়া যায় না, জামাই অসুস্থ, জামাই ছেড়ে বাপের বাড়িতে যায় না, বিদেশ যাইবো, 2টা বাচ্চা লেখা, এই দরজাতে যাইবো, ওই দরজাতে বাড়ি পারবো। পরে 29,000 টাকা দিলাম। দেওয়ার পরে আরো লাগবে টিকিট কাটতে। এখন ওই টাকাটা আমার হাতে 2003 সালে। হঠাৎ করে একদিন আমার বাসায় ফোন দেওয়ার পরে, রমজানের আগের দিন, কয় শুক্রবারে তোমার ফ্লাইট। আর এই কি আশ্চর্য কথাবার্তা! আমি তো জানিও না, শুনিও না। 2টা বাচ্চা আমি কার কাছে রেখে যাবো সেইটাও আমার কোনো কনফার্ম হয় নাই। কয় না, এই শুক্রবারে তোমার ফ্লাইট। এখন যে আমি এয়ারপোর্ট যাব, আমার গাড়ি ভাড়াও নাই। তখন আমার হাজব্যান্ডের একটা শার্ট ছিল, নতুন একটা শার্ট। এটা অপারেশনের আগে ওরে মানে কেউ, ওর মামা না কেউ দিছিল কাপড়টা। ওই আমার ভাই আবার টেলার, ভালো টেলার, আমার ভাইয়ে সেলাই দিছে শার্টটা। ওই শার্টটার বিক্রি করে ওই পয়সাটা দিয়ে আমি এয়ারপোর্টে গেছি। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের কন্ডোমিনিয়াম প্রজেক্ট সম্পর্কে। এটা ঢাকার আশুলিয়া মডেল টাউনের বি ব্লকে অবস্থিত আন্তর্জাতিক মানের সাশ্রয়ী কন্ডোমিনিয়াম প্রজেক্ট। এই কন্ডোমিনিয়াম প্রজেক্টের নিজের স্টুডিও অ্যাপার্টমেন্ট কেনা এখন খুবই অ্যাফোর্ডেবল। এখানে শুধু একটা অ্যাপার্টমেন্ট না, পুরো লাইফস্টাইল বদলে দেওয়ার মতো সুযোগ সুবিধা আছে, যেমন সুইমিং পুল, ফুটবল টার্ফ, বাস্কেটবল গ্রাউন্ড, কিডস প্লে জোন সহ আরো অনেক সুবিধা। একটা নিরাপদ বাউন্ডারির মধ্যেই স্কুল, সুপার শপ, হাটের জায়গা, জিম সেন্টার সহ আরো অনেক কিছু। এবং খুব সহজে অল্প অল্প করে 4 বছর ধরে কিস্তির মাধ্যমে পেমেন্ট করার সুযোগ রয়েছে, যেখানে 600 স্কয়ার ফিট থেকে শুরু করে 1 বেডরুম এবং 2 বেডরুমের স্টুডিও ফ্ল্যাট অ্যাভেলেবল রয়েছে। যদি আপনারও একটা ছোট নিরাপদ নিজের ফ্ল্যাটের স্বপ্ন থাকে, তাহলে বিস্তারিত জানতে আপনি কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গিয়ে আমি বিদেশে গেলাম আমি দুবাইতে, এই বাচ্চা কাচ্চা রেখে। হ্যাঁ, তখন আমার বড় মেয়েটা 4 মাস বয়স, ছোট মেয়েটা, আর বড় মেয়েটা 2 বছর বয়স। বড় মেয়েটা ঘুমিয়ে গেছিল আমার শাশুড়ি হাতে দিয়ে, আর ছোট মেয়ের নিয়ে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। তো আমি ছোট মেয়েটা নিয়ে শুয়ে পড়লাম। ও আবার দুধ খেতেছে, ও আর দুধ ছাড়ে না আমার থেকে। পরে আমি ওরে এমনি ভাবে রেখে উপরে খেতা দিয়ে কাপড় দিয়ে চলে গেলাম 2003-এ। কেমন লাগতেছিল ওই সময়টাতে? যেটা কল্পনা করা যায় না। বলতেছে তো বলে যাচ্ছে, জাস্ট ফিল করার চেষ্টা করেন, তাহলে বুঝবেন। এমন একটা জায়গা চাইলে চলে আসতেও পারবে না। না, মানে মনে হলো যে কালকে গেলাম, আজকে চলে আসলাম, সম্ভব না। যাওয়ার পরেও ওইখানেও সুখ নাই। আপনার কাজ কি দিল? কোথায় গেলেন? এজেন্সি থেকে ভিসা নিছিল, ট্রাভেলস থেকে। তো আমাকে নিয়ে ওই একটা এজেন্সির মধ্যে রাখলো। রাখার পরে এক আরবি মহিলা এসে আমাকে নিয়ে গেল। আমি তো আর আরবি বুঝি না ওই সময়, তো আমার ইংলিশে যায়, আমি একটু বুঝি। সকাল উঠলাম, আমাকে বলল ঝাড়ু দিতে, পোছা করতে। বাড়িটা অনেক বড় বাড়ি ছিল, জঙ্গল ছিল, ওই অনেকগুলা বকরি ছিল, মুরগি ছিল। প্লেট দিত, বলতো কি মুরগির ডিম নিয়ে আস। ও মুরগির ডিম আনতে গেলে মুরগি আমার দৌড়াই দিত, আমি আসা পারতাম।
আবার বলতো কি হাতে খেজুর দিত একটা বড় বলে, ওই ডিনা বকরি দিয়া ছাগল দিয়া, ওই দিতে গেলে ওই ছাগল আমার দৌড়ে দিত। মেশিনে কাপড় দে, ওই ধোয়া হয়ে গেলে বাইরে দিবি, আমি কাপড় নিয়ে বাইরে বসেই থাকি। ওয়াশিং মেশিন হ্যাঁ। ব্যবহার করতে জানতেন? হ্যাঁ, ও এরকম জানতাম না। বলতো ক্লিন করার জন্য, ক্লিন কাকে বলে এটাও জানতাম না। বলতো ডাস্টিং করে, ও ডাস্টিং কাপড় নিয়ে আমি আমার হাতে কাপড় দাঁড়াইছে, আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম। ধুলাবালি ঝাড়তে বলছে আর কি। তো আমার হাতে আবার কাছে দিত, কত ঘাস কেটে নিয়ে আয়। ওই দেশের ঘাস যেটা বাড়িতে হয় গ্যান্ডারি গাছের মতো, কুইশোর গাছের মতো, ঘাস কাটতে গেলে আমার পুরো হাতে পায়ে রক্ত এসে পড়তো ওই পাতার ইয়ায়। তো আমি আসলে আর চাইতাম না। এরকম করে করে 25 দিন মাত্র গেছে। দেশ আমি ফোনও করি নাই। আমার বললো তোর কেডাই নিয়ে আসছে, দেশে কে নিয়ে আসছে? তো আমি যাই বলছি যে আমার ভাই বা ব্রাদার নিয়ে আসছে। কয় কাজ কর, আমার কয় নাম্বার আছে না, তো আমার নাম্বারটা লেখে একটা পেপারে দিছিল। তো আমি নাম্বারটা দিছি, ফোন করছে। ফোন করার পরে আমি আবার কান্নাকাটি করতেছি, ওরা তো আরও বাংলা বুঝে না। আমি কো ভাই এখানে ছাগলটা খানা দিতে হয়, মুরগির ডিম নিতে হয়, ওই ঘাস কাটতে হয়, বাড়ি ক্লিন করতে হয়, কাম দিয়ে দিয়ে। আপনি পাগল হয়েছেন, আমি এই কাম করুম, আমার বাড়িতে পাঠান, জলদি বাড়িতে পাঠান। কয় বাড়িতে আর যাওয়া যাবে না। আমি কেন? যেতে হলে আবার ক্যান্সেল করতে হবে, ওই মালিককে পাসপোর্ট দিতে হবে। পরে শুনছি যে মহিলা আমাকে নিয়েছে, ওই মহিলা ওইখান থেকে এজেন্সি থেকে যে আমার আনছে, আমার 5-10 হাজার দেরাম দিয়ে আনছে, কিনে আনছে, বিমান ভাড়াও আমারে দিছে, ভিসা দিছে, এভরিথিং দিছে। পরে আমি বললাম না, আমি আর থাকবো না, আমি কান্নাকাটি করি, আমি ওর ঘরে আর কামও করবো না। পরে আমার মেডিকেলও করাইছে ওরা ভিসা লাগানোর জন্য। পরে মহিলা এরকম দেখে আমি কাজ টাজ করি না, শুধু কান্নাকাটি করি দিন রাত। এই পুরো রমজান মাস শুধু আমি কোরআন শরীফ নিয়ে বসে থাকি। কোরআন শরীফের পানি আমার পুরা কোরআন ভিজে যায়। কিচ্ছু খাই না, ওই দেশের খানা খেতে পারি না, সাদা সাদা খানা, আর অন্য কিছু দেয় না। পানি দিয়ে কাঁকড়া রান্দা রাখে, দুধ দিয়ে কাঁকড়া রান্দা রাখে, পানির মধ্যে মাংস দেয় সিদ্ধ করে, পরে এটার মধ্যে চাউল দেয়, সবজি দেয়, সাদা সাদা, এটা কীভাবে খাওয়াও যায় না। ওই মহিলা যায় খানা বানাইতে, বলে এই কাইটা দিতে, ও ছুরি দিয়ে কাটা লাগে বুটে, ওইটাও জানতাম না আগে। পরে ওয়াশ করে দিতে বলে, সব কিছু ধুয়ে দিতে বলে, ওইটাও আমি করি না, আমি আমার ঘরে বসে থাকি। আমি মহিলার ডাইরেক্ট বলছি আমাকে দেশে পাঠাই দে। পরে আমার বাসুরে ওই ইচ্ছা করে মহিলায় ফোন করছে, মহিলা ফোন করে কর কাজ কর, তুই আয় আমার লগে সাক্ষাৎ কর, দেখা কর। তখন আমার বাসুরে গেছে একটা গাড়ি নিয়ে, বললে কাজ কর, তুই ওরে নিয়ে অন্য খানো ভিসা লাগাই দে, আমি রাখবো না, আমি ট্রান্সফার করে দেবো। পরে আমি 25 তারিখ সকালে ঘুম থেকে উঠি, দেখি আরেকটা মেয়ে ইথিওপিয়া, হ্যাঁ, মেয়ে দেখলাম ভালো ঝাড়ু পোছা করতেছে। পরে আমার বাসুরে আসলো দুপুরবেলা, এসে আমাকে নিয়ে গেল। এরপর আমার বাসুরাই না এক মহিলা, এক মেয়ে ছিল এই আমাদের বাঙালিয়ে, রিনা কইরা নাম। তখন আমার কোনো মালিক টালিক ঠিক করে নাই, 1 সপ্তাহ রাখলো। তখন আমি পাগল হয়ে গেছি। ওই রিনা পা আবার ওই দেশে স্কুলে জব করতো, মাদ্রাসা বলে আর কি আরবিতে। সকালে যেত, দুপুরে আসতো, একা একা বাসায় থেকে বাইরে দিয়ে লক করে যায়। আমি কি ভাই আমার নিয়ে কোথাও চাকরি দেন। তো আমার বাসুরি কি করলো, একটা চাকরি আবার আরবির ঘরে ঠিক করে আমাকে নিয়ে গেল রাতের বেলায়। আমার বাসুর ওইখানে থাকে, ওই স্কুলে আমার বাসুরে চাকরি করে। ওই চাকরি করে বলে আমার এই যে মালিক আছে না, মালিকের ছেলে মেয়েরা চিনত, নিয়ে আসছে। নিয়ে আসার পরে পরে মামারে দিল রাতের বেলা। মামা আমার পায়ে অনেক খুশি। ওয়ও মানে দুবাইয়ের মেয়ে না, এমারতের মেয়ে না, ওই ওমানের মেয়ে। ওই আমার আর বাপের আবার 3টা বউ, বড় বউয়ের 8 ছেলে 4 মেয়ে, মেজু বউয়ের 2 ছেলে 1 মেয়ে। আরবাব মানে আপনার মালিক যে ইনফ্লুয়েন্সার আর কি। পরে আমার এটা 3য় বউ, 3 নাম্বার বউ। ওর একটা মেয়ে আছে, আমি গিয়ে আবার ওই আমার ছোট মেয়েটার মতো পেয়েছি 3 মাসের। হ্যাঁ, পেয়ে আমিও খুশি, মামাও খুশি। ওই মানে হচ্ছে মালিকের বউরে আপনি মামা বলতেছেন? হ্যাঁ, ম্যাডাম রে মামা। ওকে। পরে ওই যে মালিক তো 3টে বিয়ে করছে, 3 রাত 3 জনের কাছে থাকে। আমি যে গেছি, আমার বয়স তখন 18 বছর 3-4 মাস। তো মামার বয়সটা আমি গিয়ে দেখলাম আমার চেয়েও কম। ওই আমার কাজের কথাও বলে না, খানা বানানোর কথাও বলে না, শুধু ওর সাথে বসে থাকা আর গল্প করা, আর ওই বাচ্চাটারে দেখাশোনা করা। হাউসমেটটা কিন্তু সকাল 5টা বাজে উঠতে হয়, আমি সকাল 11টা বাজে উঠলো, আমার কিছু বলতো না। আমি যে বাচ্চাটা এখানে রেখে গেছি 1 মাস হয়েছে, কিন্তু আমি এখনো আমার কোনো দুধ কন্ট্রোল হয় নাই। মামা বলছে তুই কতদিন হয় দুবাইতে আসছ? আমি কই 1 মাস 10-15 দিন। কয় এখনো তো দুধ যায় নাই? আমি কই না, আমাদের একটা বাঙালি দোকান ছিল,
তো আমারে বললো ওই দোকানে গিয়া ওষুধের কথা ওষুধ দিব। ওষুধ দেওয়ার পরে আস্তে 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 আমার দুধগুলা চলে গেল। থাকলাম ভালোই, আমার কোনো গ্যাঞ্জাম নাই। এদিকে আপনি বাড়িতে মানে বাংলাদেশ না, যোগাযোগ আমি তো আর যোগাযোগ করি না, আমার হাতে মোবাইল নাই, কারো নাম্বার নেই, কোনো কিছু নেই। তো একদিন ফোন করে আমার হাজবেন্ডের চাচাতো বোনের মোবাইলে, ওর একটা মোবাইল আগের দিনও আছিল না, ওই যে মোবাইলের উপর একটা কলমের মতো ছিল, অ্যান্টেনা পরে ফোন দিছি রাইতে, কয় কে? আমি কে আপা আমি মিঞ্জুর মা রাহিমা। কয় এই তুই বাচ্চা আসস? আমি কে হ আপা। মানে 2 মিনিট কত হয়েছে, আর হয় নাই। 6 মাস পরে আমি যেই দোকানতে সামান আনতে যাইতাম গ্রোসারির থেকে, আমি আবার আরবি ভাষা 1 মাসের মধ্যে শিখে গেছি। আরবি আমি লিখতেও জানি, পড়তেও জানি। আমি বাংলাদেশেও মাদ্রাসার মধ্যেই আমি লেখাপড়া করছি। তো ওই দোকানে যে আসা যাওয়া ডেইলি করি, ওই লোকটা আবার কেরালার, ইন্ডিয়া। তো আমার জিগেলো যে রাইমা তুই যে এই দেশে আসস, বাড়িতে ফোন টোন করস? আমি না। পরে কয় তুই আমার এই মোবাইলটা দিয়ে ফোন কর। পরে নাম্বারটা নিয়ে গিয়া ওর ফোনে ফোন লাগাইছি, তখন আমার খালাতো ভাই উঠাইলো। আমি কে আক্তার ভাই আপনি ভালো আছেন নি? কয় আহিমা। আমি কয় রে খালায় খালুয়ে চিল্লে মরে যাইতেছে, বলছে তুই বলে মরে গেছস? তো আমি কই কালকা এই টাইমে আবার আইনা রেখেন, আইনা রাখলে আমি কথা বলাম। কালকার দোকানে যাইতে পারি নাই। পরে ওই মা আর আব্বাই ওই নাম্বারে বারবার ফোন করে, ব্যাক করছে। হ্যাঁ ফোন করে। 2 দিন পরে আবার দোকানে গেছি, যাওয়ার পরে ওই যে বললো দোকানওয়ালা, রাহিমা তোর দেশের থেকে ফোন আসছিল, খালায় খালুয়ে অনেক কান্দাকাটি করছে, অনেকবার ফোন করছে, 3,500 টাকা ফোনওয়ালারে দিছে। ওই সময় 50 টাকা না 100 টাকা মিনিট নিত। তো ওই মোবাইল দিয়ে 10-15 মিনিট আক্তার বেড়ে ফোন দিলাম। আক্তার বে আমার মা বাপরে ডাকাই আনলো, কথা কইলাম। তখন আমার মা প্রচন্ড কান্নাকাটি, তুই আসস না বাইচা? আমরা তো মনে করছি বাচ্চা নাই। আর হিন্দা পরে আমার হাজব্যান্ডেরও ফোন করলাম, তুমি আব্বা মারলো কথা কইছো নি? আমি হ্যাঁ বলছি তো। ওরা বলে তোমার ভাই বোনে বলে আমি নাকি তোমার কোনো বেচা দিছি না, মাইরা ফেলাই দিছি। অনেক কাজের মেয়েরা কি করতো, আটকেই রাখতো। মানে কাজের মেয়েরা ডুবাইতে গেলে চাঁদ সূর্যের মুখ দেখে না। কিন্তু আপনি যদি ভালো থাকেন, এমনও মানুষ নেই পৃথিবীতে যে আপনার ট্রাস্ট কেউ করবে, খারাপ চোখে দেখবে, যদি আপনার ইজ্জত আপনি বজায় রাখেন। ওই আমার বাসুর থাকতো, জাল থাকতো, ননদ থাকতো, যারা আমারে নিল। তো এই যে দুপুরে কাজটা শেষ হলে মামা আবার বাচ্চা নিয়ে শুয়ে পড়তো। মানে 2-1 দিন পরে পরে যাইতাম। আম্মা আব্বা বললো কি, কয় রেহানার জামাই পাসপোর্ট করছে, রেহানার জামাই বিদেশ যাইব, আমার ছোট বোনের জামাই। তো আমি আমার এই বাসুরিকে কইলাম, ভাই আমার বোন জামাই আসবো, আপনি একটা ভিসা দেন। কইলো ঠিক আছে, 500 দিরাম দাও প্রথম। আমি ওই সময় চলে গেলাম ওমান গেলাম মামার সাথে। পরে ওই বোন জামাইয়ের ভিসা হলো, সে গেল ডুবাইতে, আমি আর দেখলাম না। 2 বছর পরে আমার ভিসা শেষ, কন্ট্যাক্ট। পরে আমি আর বাপে কইলো, কয় তুই মেডিকেল করে তোর ভিসা লাগাই। আমি আর বাপের লোকে প্রচন্ড বড় একটা ঝগড়া লাগাই দিছি। আমি কইছি আমি আর ভিসা লাগাবো না। আমি তখন আরবি জানি একদম ফুল, আমি আর ভিসা লাগাবো না। কেন? আমি দেশে চলে যাবো, আমার বাচ্চা ছোট ছোট। কয় আমি একটা কাজ কর, তুই ভিসা লাগাই দেশের থেকে ঘুরে। আমি কই না, ওর বাচ্চাটা আবার চলতে পারে 2 বছর। এই করার পরে তো আমি বললাম ঠিক আছে ভিসা লাগাইয়া 3 মাস পর আমার ছুটি দিল। বাড়িতে যখন আসছি তখন মালিকের বোর করে 2য় বাচ্চা হয়েছে, 40 দিনও যায় নাই, 18 দিনের ছুটি দিছে আমারে। আচ্ছা। পরে আমি দেশের থেকে আইসা পড়লাম, আইসা আবার থাকতে লাগলাম। বাংলাদেশে গিয়ে 9 মাস থাকছি। তখন বাচ্চাটা বড় আপনি এসে কি দেখলাম? জামাইয়ের কেমন অসুস্থ? ওই এরকমই দেখলাম। জামাইয়ের দেখাশোনা করে কি ওই সময়টা? ওই শাশুড়ি দেখে। আমার শাশুড়ি ওই সময় আমার মতোই ছিল, 40, 45, 50 এরকম ছিল। তো ওই সময়টাতে কি টাকা পয়সা কিছু ইনকাম করতে? হ্যাঁ, অনেক টাকা ইনকাম। আমি তো ওই যে গেলাম 25 দিনে ছিলাম, ওই মহিলা আমাকে 1 মাসের স্যালারি দিয়েছে। তো ওগুলো আপনি কি দেশে পাঠাই দিলেন? না, ওইগুলো আমার বাসুরের কাছে দিলাম, আমি বাসুরে দেশে পাঠাই দিল। আচ্ছা। আর ওই যে 2 বছর ছিলাম, আমার আর বাপে মালিক একসাথে মানে প্রতি মাসে টাকা দিত না, আমার 2 মাস 3 মাস পরে পরে পুরাটা বেতন একসাথে দিত। আচ্ছা, তো আপনি এটা ওই ভাসুরকে দিতেন, ভাসুর দেশে পাঠায়? হ্যাঁ, ওই সময় আমার বাসুরে দিতাম, ব্যাংক ট্যাঙ্ক আমি চিনতাম না, তাছাড়া আমি বাইরেও যেতাম না। পরে টাকাটা ওরাই পাঠাইতো, আমার টাকাটা কেউ মারতো না। পরে বাড়িতে দিত। পরে 9 মাস পরে ম্যাডাম চলে যাবে ওমান। তো আমাকে আবার বলছে ওমান যাওয়ার জন্য। আমি ম্যাডামরে বুঝিয়ে বললাম, আমি তো ওই দিন আমি 18 দিনে চলে আসলাম, মেয়েটির ভালো করে দেখলামও না। তো এখন তুই ওমান চলে যা, আমি দেশে চলে যাই। ওমান যদি যায়, বাংলাদেশ হাউসমেট আছে, ও আবার ভালো কেয়ার করে। পরে আর বাপে টিকিট কেটে দিল, আমি 1 দিন আগে চলে গেলাম, ম্যাডাম 1 দিন পরে চলে গেল। 3 মাস পরে আমি টিকিট নিয়ে গেলাম। তখন আমি আর মালিকরে জানাই নাই যে আমি অমুক তারিখে আসতেছি। গেলাম, গিয়া দেখি ঘরে মেয়ে তো কাজকর্ম করতেছে। তো মামাই আমার বলতেছে, কয় আমার ঘরে তো একটা মেয়ে আছে, ওর ভিসা টিসু আমরা লাগাইছি। আমি কই থাকুক, কয়ও কাজ করুক, আমিও করি, 2টা বাচ্চা তো আছে।
তো আর বাপে আসলো সন্ধ্যায়, আর বাপের ফোন করছে মালিকরে যে রাহিমা আসছে, এখন কি 2 জন লোক আমরা রাহাম? তো আর মালিক বলল না। তখন আর বাপের বড় যে ওয়াইফ, ওর ঘরে আমি চলে গেলাম। ওর ঘরে আমার এলাকার একজন লোক ছিল, খানা বানাইতো, আরবিতে বলে তাব্বাক, কুক আর কি, কুক করে। পরে আর বাপের বললাম যে আমি যদি বাইরে কাজ করি তুই কি আমার ক্যান্সেল করে দিবি? কয় না, ক্যান্সেল করুম না। আমি পাসপোর্টও তোর লগে রাখ, আকামও তোর লগে রাখ, আমার নাম্বারটাও লিখে রাখ, যদি কোনো পুলিশ সিআইডি তোর রাস্তাঘাটে ধরে তুই ডাইরেক্ট আমার ফোন লাগাই দিবি। আচ্ছা আচ্ছা, মানে ওরই অধীনে থাকবেন কিন্তু বাইরে কাজ হ্যাঁ, করবেন। বাইরে Okay. কাজ কর। পরে আমার সালাম বে করলো কি, এক কাজ করো, এই স্কুলে গিয়ে দেখো লুক লাগবে কিনা। পরে আমি স্কুলে গেলাম, ওই মালিকের ভাগ্নি আবার ওই স্কুলের টিচার। পরে আমি গিয়ে বললাম, পরে অনেকে বললো কয় এই ওই আগে তুই কই ছিলি? তো আর বাপের নাম কইছি। তোরা তো আরও রয়ে গেছে, আমার আর বাপ কিন্তু অনেক বড় লোক। পরে কাছে ঠিক আছে, তোরা আমি রাতের বেলা জানাই। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের কন্ডোমিনিয়াম প্রজেক্ট সম্পর্কে। এটা ঢাকার আশুলিয়া মডেল টাউনের বি ব্লকে অবস্থিত আন্তর্জাতিক মানের সাশ্রয়ী কন্ডোমিনিয়াম প্রজেক্ট। এই কন্ডোমিনিয়াম প্রজেক্টের নিজের স্টুডিও অ্যাপার্টমেন্ট কেনা এখন খুবই অ্যাফোর্ডেবল। এখানে শুধু একটা অ্যাপার্টমেন্ট না, পুরো লাইফস্টাইল বদলে দেওয়ার মতো সুযোগ সুবিধা আছে, যেমন সুইমিং পুল, ফুটবল টার্ফ, বাস্কেটবল গ্রাউন্ড, কিডস প্লে জোন সহ আরো অনেক সুবিধা। একটা নিরাপদ বাউন্ডারির মধ্যেই স্কুল, সুপার শপ, হাটের জায়গা, জিম সেন্টার সহ আরো অনেক কিছু। এবং খুব সহজে অল্প অল্প করে 4 বছর ধরে কিস্তির মাধ্যমে পেমেন্ট করার সুযোগ রয়েছে, যেখানে 600 স্কয়ার ফিট থেকে শুরু করে 1 বেডরুম এবং 2 বেডরুমের স্টুডিও ফ্ল্যাট অ্যাভেলেবল রয়েছে। যদি আপনারও একটা ছোট নিরাপদ নিজের ফ্ল্যাটের স্বপ্ন থাকে, তাহলে বিস্তারিত জানতে আপনি কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। রাতের বেলা যারা তখন আমার কিন্তু মোবাইল নেই। পরে ওই আর বাপের ঘরের কাজের এক মেয়ে আরেকটা ছিল, ওইরও থুপিয়া। পরে ওর হাতের নাম্বারটা দিয়ে আসছি, আমি যদি কোনো কাজ হয় ওর নাম্বারে আমার কল করবি। রাতেই কল করছে। আর বাপের বোনের মেয়ে বিয়ে দিছে ওই ঘরের জন্য, ওই মেয়ে আবার প্রেগনেন্ট, বাচ্চা হবে। পরে ওরা রাখছে, আমার এতদিন বসাই রাখলো, বাচ্চা হলো, আমি হসপিটালে গেলাম, বাচ্চা হলো। পরে আমি ওর লগে থাকতে গেলাম। ওর ঘরে থাকতে গিয়ে ওই যে আমি ম্যাডামের সাথে একা থাকছি, ঘরে ড্রাইভার ছিল না, কুকের কোনো লোক ছিল না, আমি একা, ম্যাডাম একা। আমি তো আর বাইরের জগৎটারে দেখি নাই। এই ঘরে আবার 2টা মেয়ে আছে, আপনার হায়দ্রাবাদ আন্ধ্রার। একটা আছে খানা বানা নজরুল করে নাম, চিটাঙ্গের। আরেকটা আছে মনির, ওই মনে হয় নোয়াখালীর ড্রাইভার। তো দেখতেছি ওরা কেমন একটা রিলেশন, আমার ওইটা দেখে আর ভালো লাগলো না। বাচ্চাটা হলো 10-15 দিনের মধ্যে এগুলা দেখলাম। আবার দেখলাম যে ছোটো মোটো একটা ঝগড়া হয়ে গেল ওরার মধ্যে। গ্যাঞ্জামটা দেখে আমি আর এখানে থাকবো না। আমি ওই পরের যে আর বাপের বোন, ওরে বললাম যে আমি এখানে, কেন? আমি কই না, থাকবো না, আমার পাসপোর্ট দিয়ে আমি চলে যাবো। আবার রিটার্ন গেলাম আর বাপের ঘরে। পরে আর বাপের জিজ্ঞাসা করলাম, আমি কি থাকবো তোর ঘরে রাখলে রাখ, নাইলে আমি আমার বাংলাদেশ পাঠাই দে। কয় না, আর অসুবিধা নাই, তুই চাকরি কর। আমি কই করবো? কয় বাইরে কর। আমার বলছে তুই বললাম ভিসা ক্যান্সেল করিস না। হ্যাঁ, ভালো নয় তো আবার যাওয়ান লাগে। তখন থেকে আমি আর ওর কাজ করি না। আমি পার্ট টাইমে 2-3টা কাজ করি, আমার ভালো টাকা ইনকাম হয়। কয়ে কাজ লাগাইছি, এই ঘরের কাজ। এরকম চলতে চলতে অনেক দিন চললো, ভালো ইনকাম আমার হইতেছে। হঠাৎ করে একদিন আমার খালাতো ভাই থাকে ইটালি, ছোট খালার 5 ছেলে ইটালি থাকে। তো বড় ছেলে যে বিয়া করছে, ওর শাশুড়ি আবার দুবাই থাকে, মেইন শহরে, এই যে এখন 165 তলা বিল্ডিং এটার পাশে। তো ওর ছেলে গেছে বাংলাদেশ থেকে। তো বললো যে রাইমা আমরা কাছে আসো। তো আমি বললাম যে কে লেগা মা? ওই কইল কি জহিরে মেডিকেলে আনফিট হয়েছে, দেশও যাইব গা, সামান টামান যদি দাও আইয়া দিয়া যাও, আইও। তো একদিন আইলাম, আইয়া দেখলাম আইরে বাংলাদেশি মায়া পান অভাব নেই। ওরা রুম নিয়ে থাকে, একটা রুমে 4-5 জন মেয়ে থাকে, বেড প্লিজ নিয়ে। তো আমি বললাম যে মা ওই এডি যে থাকে পুলিশে ধরে টরে না? কয় না, ওরা পার্ট টাইমে কাজ করে থাকে। তা আমি কইলাম কি আমি আসলে আমার একটা চাকরি দিতে পারবেন? ওইখানে তো 2-3 জায়গাতে কাজ করা লাগে। কয় হ্যাঁ তুমি আসো। পরে আমি গেলাম, গিয়া মালিকের তে কইয়া বুঝাইয়া আমি চলে আসলাম। আইয়া পরে আমারে কি করলো, ওই মাউয়ে ওই দেশে আবার নিউজ পেপারে অ্যাড দেয় মেডের জন্য। হ্যাঁ, তো দেওয়ার পরে তো আমি কি ব্রেকফাস্ট লেগে না কি লেগে নিচে গেছিলাম। পরে একটা নিউজ পেপার আনলাম, আইনা দেখলাম একটা অ্যাড দিয়ে রাখছে। ওই ম্যাডামের নাম্বারে আমি ফোন করলাম, পাকিস্তানি ম্যাডাম। তো আমার বললো তুমি আসো ইন্টারভিউ দাও। তো গেলাম, ইন্টারভিউ নিল ভালোই। পরে বললো আমার ঘরে কোনো কাজ নাই, শুধু একটাই কাজ, ওর শ্বশুরের, ওই আমার হাজব্যান্ডের মতো, ওর শ্বশুরের এই হাতটা একটু নাই, এমনি থাকে, সবসময় এমনি থাকে, এই হাতটা নাই। আর এই হাতটার মধ্যে শুধু বড় বড়
প্রথম দেখাইছে না, দেখাইছে এই আমার ঘর এইখানে থাকবি। ওর শ্বশুর আর দেখায় নাই যে আমার ঘরে একটা মেয়ে আসে ঝাড়ু পোষা করে আর বর্তন টর্তন ধুয়ে যাবে। ঠিক আছে, তো আমি কেন থাকবো? বলছে তুই থাকবি ঘরে, দেখাশোনা করবি, আমি সামটাইম বাইরে যাই। ওই আমার ওই যে মালিক পাকিস্তানি বিরাট বড় লোক, ওই দুবাইতে আপনি চিনবেন রয়্যাল মেরিডিয়ান, লি মেরিডিয়ান, গর্নার হাউস, 3টা 5 স্টার হোটেলে ম্যানেজমেন্ট ডাইরেক্টর। ওকে। তো সবাই বললো যে তোমার দান এবার লাগছে। তো আমি গেলাম, পরে আমার দেখা নেই রাইতে ওই মাঝখানে রুমটা খুলে দিল, ওর শ্বশুর দেখলাম। আমি আবার ওই সময় হিন্দি জানি না, ইংলিশ জানি ফুল, আরবি জানি। আরবিতে কথা বলি, ওই ম্যাডাম জানে না, ম্যাডাম আবার হিন্দি জানে আর ইংলিশ জানে। পরে অনেক নাম দাম দেখলাম বসের, মিস্টার আজার চৌধুরী, মারা গেছে এখন, বাচ্চা নেই আর। হ্যাঁ, পরে আমারে বললো মানুষে, ওই ওর ঘরে আসা যাওয়া করে মানুষ, আর স্যার স্যার বলতেছে। পরে গিয়ে দিই, ওর শ্বশুরের আগে পিছে 2টা নার্স আছে, একটা নার্সের স্যালারি ডুবের 10,000 12,000 দিরাম করে, অনেক টাকা। রাইতে ওরে দেখাইলো আমারে, তোর শুধু কাজ, ওয়ান টাইম পরোটা আছে ফ্রিজে, এই পরোটা 2টা গরম করে দিবি, চা বানাই দিবি, আর দুপুরবেলা ওরে খানা দিবি, রুটি বানাই 2টা রুটি দিবি, খানা দিবি, সন্ধ্যায় খানা দিবি। আর ওর মেডিসিনগুলো তো নার্সারা দেখে, সবকিছু নার্সারা, সব নার্সারা ড্রাইভার চেঞ্জ করে, সব কিছু করে। আর আমি শুধু ওই শুয়ে থাকে, এখানে আমার বসা থাকা লাগবে। আমি পানি দিই ওর মুখে, পানি খাওয়ালো এরকম করতে করতে ওরাও আমার অনেক পছন্দ করলো। স্যারের একদিন ডাইকে চাই না, স্যারেরা বললো ইশারা দেয়, কথা বলতে পারে না, এখানে বসতো বললো। স্যারেরা হাতে ধরলো, পরে আমার হাতেও ধরলো, এটা তোর হাতে উঠাই দিয়ে গেলাম, এটা তোর বোন। হ্যাঁ, শ্বশুরে বললো, সেবা করছে না। হ্যাঁ, বইলা ওই কান্দা করে দিল। পরে আমার রাখলো, পরে আমিও থাকলাম। 1 বছর পরে কি করে, ও বাবারে পার্কে নিয়ে যায় বসের বাপেরও, তো আমিও সাথে যাই, গিয়ে আমিও ওরকম সোফায় বসা থাকি। তো একদিন বসে বললো, একদিন যদি সিআইডি পুলিশ চেক করে, আইডি চেক করে দেখবো তোর ভিসা নাই আমার, তখন আমার 50,000 দিরাম ফাইন হইব, তোর 5 বছরের জেল হইব। তুই এটা কাজ কর, ওইখান থেকে ভিসাটা ক্যান্সেল করে নিয়ে আমি ভিসাটা লাগাম। পরে বিষয়টা আমি এক রাইতে ওইখানে গেলাম, ক্যান্সেল করতাম। আমি আর বাপের সাথে 1 বছর কোনো যোগাযোগ করি নাই। তো আর বাপ মনে করছে, মালিক মনে করছে আমি আর আসবো না। পরে আমারে বললো কি সকালে দিব, তো সকালে বললো গাড়ির মধ্যে বোয়ার পর যাইতে আছে গাড়িতে যাও গেদি এক ইমিগ্রেশন লেগে গেছে। পরে কয় ও তোর পাসপোর্ট আনে। পরে আমি গেলাম, আমার তো সব আটকে ফেললো এরকম একটা রুমে, এখানে তোর পাসপোর্ট। পরে পুলিশে বললো তুই আর বাপের করতে বাগিয়ে গেছিস কারুবিতে? আমি না আমি তো বাগি নাই। তো কয় আর বাপে তোর ব্ল্যাক লিস্ট করে দিছে। আমি না আমি বাগি নাই। পরে ওই চলে গেছে, আমরা নামাই দিয়ে চলে গেছে, কিন্তু ওর নাম্বার আছে আমার কাছে। পরে এক পুলিশ আমার হেল্প করলো, তুই আমার সাথে আয়, ওইখানে বড় আরবিতে কয় মুদির, ও একটা টেবিলে একটা রুমে আসা বসে। তারপরে আমি গিয়ে বলছি এটা সত্য, আমি বাবা আমি ভাগি নাই, ওই আমার বিষা ছিল, ওই ঘরে রাখবে না, লোক দরকার নাই, প্রয়োজন নাই। সে আমাকে বলছে বাইরে কাজ করার জন্য, আমি বাইরে কাজ করছি, এখন আমি ওর বিষয় আর থাকবো না, আমি ক্যান্সেল করবো। আমি ক্যান্সেল করার জন্য আসছি, ও আমার নিয়ে আসছে, করে ফোন কর। পরে ফোন করছে পুলিশে, ফোন করে তুই কই? আমি তো চলে আসছি, অফিস আই রিটার্ন আয়। পরে আইসে আনে কয় তুই ওরা তামিল দিলি কিনা? কয় বাগিয়ে গেছে গা। আমি কখনো বাগি নাই, তুই যাও আর গ্রামের মানুষের তুই জিজ্ঞাসা কর, আমি বাগি নাই। ব্যাপারে আমার জিজ্ঞাসা তুই ওর কাছে স্যালারি পাস? আমি হ্যাঁ আমি 2 মাসের স্যালারিও পাই। 2 মাসের স্যালারি রাখে আনে। তো আরবি বলছে আমার কাছে তো পয়সা নেই। তোর পাসপোর্ট কই? আমার কাছে। পুলিশে আমার কাছে টাকা আছে, পাসপোর্ট দে। যখন তুই টাকা নিয়ে আসবি তখন তোর পাসপোর্ট নিয়ে যাবি, তোর পাসপোর্ট এখানে থাকবে। সেও একটা পুলিশ, সে রিটার্নে আসছে। সেই দেশের কানুন কিন্তু অনেক শক্ত যদি বুঝা মানুষে থাকে। পরে আমার বললো পুলিশে, তুই একটা কাম কর, তুই ওইখানে গিয়া ওর নামে একটা অভিযোগ কর। আমি অলরেডি অভিযোগ লিখছি, শুধু আমি জমা করবো, গিয়া খাবলা দে ফাটার মতন ধরছে, দইরা আমার হাতও ধরছে, দইরা বাইরে আনছে। আইনা তুই কি তা চাস? আমি কিচ্ছু চাই না, আমি তোর নামে কেস করাম। তুই আমার বললি বাড়িগা কেস করতাম, বাড়িগা কাজ করলাম, তুই আমার তামিল করে দিলি, ব্ল্যাক লিস্ট করে দিলি, আমি কিচ্ছু জানি। আমি তোর না তুই আমার আমি কেস করিস না, তুই আমার মেয়ের মতো, তুই যা বলবি আমি তাই দেবো। পরে আমি বললাম যে তো আমার ক্যান্সেল কর। 1 মাসের স্যালারিও দিছে, আবার পাসপোর্টও দিছে, ক্যান্সেল পেপারটাও দিছে। আমার বললো যে রাইমা এইটার মধ্যে তোর 28 দিনের টাইম আছে, তুই ভিসা ছাড়া 28 দিন থাকতে পারবি। আপনি অনেক লাকি, আপনাকে অনেক সহযোগিতা। হ্যাঁ, অনেক মানুষে। পরে আইনা বসের কাছে বৃহস্পতিবারে রাতে দিয়েছে, তো বসে বললো শুক্রবার শনিবার আইমা 2 দিন, রবিবার ভিসা দিয়েছে, সোমবারে মেডিকেলও করাই লেছে। বসে তখন আমার বেসিক স্যালারি দিয়েছে 1500 দিরাম,
পরে আমি চাকরি করতে রইলাম এইখানে মাঝখান দিয়ে বসের বাবা একদম অসুস্থ হয়ে গেল। বসের ভাই আসছে, আসার পরে ওর আবার নজর গোচর তেমন বেশি একটা ভালো না। তো আমি কি করলাম, আমি একদিন বিকালবেলা লাকিসে করে কাপড়টি না মাউর কাছে চলে আসছি। তখন আমি স্যাররে বললাম, আমি কই স্যার, যদি তুই নারাজ না হস, যদি তুই খুশি থাকস, তো আমি আন্টির কাছে থাইকা কাজ করি, তোর বিষয়টা দিয়া তোকে কর। মাউর বাড়ির পাশেই এই রাস্তাটার মধ্যে আমার 4-5 টাইম রয়ে দিল। আমি সকাল হ্যাঁ, তখন আমার মাসের স্যালারি তো 7,000 দিরাম। 7,000 দিরহাম বাংলাদেশে কয় টাকা? ওই সময় 7,000 দিরাম বাংলাদেশের 1.5 লাখ। ওরে বাবা, অনেক টাকা। হ্যাঁ, 7,000, কোনো মাসে 8,000 এরকম করে। তার ঈদ আসলে তো কোনো কথাই নাই। পরে এরকম কাজ করতে 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 প্রায় আমি 2012 সালে এরকম আমার আম্মা অসুস্থ হয়ে গেল। আপনার স্বামীর অবস্থা কি তখন? এ তো এরকমই, বিছানায় পড়া? এরকমই। আচ্ছা। তখন ম্যাডামরা আমি ফোন দিয়ে বললাম, ম্যাডাম আমি দেশে চলে যাচ্ছি। কেন? আমি আমার মায়ে অসুস্থ। পরে আমার আবার ছোট ভাই আছে, আমি নিয়ে গেছি আমার ছোট ভাই আজগর। আবার আমার ভাই আবার আমার মায়ে যখন মারা যাবে 9 দিন আগে শুধু ভিসা লাগিয়ে নতুন ভিসা করে ইন আউট করে ওই দেশে গেছে। বিষও লাগছে না, ওর মেডিকেল করছে না, বিষও লাগাইছে না। তখন আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে 10 দিন পরে মা মারা গেল। পরে এখানে থাকলাম। তখন আমার দুটোটা মেয়ে, বড় মেয়েটার বয়স 10-12, ছোট মেয়েটার বয়স এরকম 10। পরে কি করলাম, ঢাকা মহিলা মাদ্রাসার মধ্যে এখানে আমার ভাবি আবার টিচার, এখানে দিয়ে দিলাম। তুই মেয়েকে? হ্যাঁ, দুনো মেয়েকে। তো দুনো মেয়েকে দিয়ে দিলাম। আমি আবার চলে গেলাম কাজ করতে করতে। 2015 সালে আমি বাড়ির থেকে গেছি জানুয়ারির 11 তারিখ। আব্বাই মারা গেছে 21 তারিখ। বাবাকেও দেখতে পারে না, হঠাৎ আব্বা ভালো সুস্থ। পরে তো এইভাবে চাকরি করে 15 সালে আমি একটা জায়গা নিই বাংলাদেশে। জায়গা? হ্যাঁ, বাংলাদেশে একটা জায়গা আমি এক মার্কেটে, না আমাদের এলাকাতে, বাজারের মধ্যে আমি 2 শতক জায়গা নিই। প্রায় ওই সময় 20 লাখ টাকা দিয়ে আমি নিই। 18 লাখ টাকা দিয়ে আমি চলে গেলাম। আমি কিন্তু জায়গার রেজিস্ট্রি করি নাই। ভালো লোক, কাছের লোক। এরপরে 17 সালে ফেব্রুয়ারি মাসে আসলাম, আইসা জায়গাটা রেজিস্ট্রি করলাম, চলে গেলাম। আবার 2018 সালের মার্চের 1 তারিখে বড় মেয়েটা বিয়ে দিলাম। আপনার মেয়ের? হ্যাঁ। কত বছর বয়সে বিয়ে দিলেন? 15-16 ছিল। এত অল্প বয়সে কেন বিয়ে দিতে হবে? দেখেন, মাদ্রাসাতে লেখাপড়া করে, আমার তো কেউ নাই, স্বামী তো থাইকেও নাই, শ্বশুর নাই, দেবর। স্বামী কি তখনও বিছানার এরকম পড়া? হ্যাঁ। আল্লাহ। পরে আমি আবার চলে গেলাম দুবাই গিয়ে আবার 2019 সালে আসলাম। এসে 2019 সালের লাস্টে আবার ছোট মেয়েটার বিয়ে দিয়ে দিলাম। ছোট মেয়েটার বয়স 15-16 এরকম বিয়ে দিয়ে দিলাম। চলে গেলাম আবার। যাওয়ার পরে 2020 সালে আসলাম, এসে আরেকটা জায়গা নিলাম 35 লাখ টাকা দিয়ে। পরে আবার চলে গেলাম। আল্লাহ দিলে আমার ইনকাম আছে, মাসে 2 লাখ 2.5 লাখ, ব্যাপার না। মানে ওটা করতেছেন, এদিকে স্বামীর চিকিৎসা করতেছেন, সংসার চালাচ্ছেন, মেয়ে বিয়ে দিচ্ছি, জায়গা জমি করছি। বাড়িতে একটা গড় টিন সেট দিয়ে একটা বিল্ডিং ও করছি, 2 বেডরুম হল দিয়ে। পরে আবার 2024 সালে আসলাম, আইসা আরেকটা জায়গা নিলাম 42 লাখ টাকা দিয়ে। 40-42 লাখ টাকা দিয়ে নিলাম। প্রথম যে জায়গাটা নিলাম, এই জায়গাটার প্রাইস এখন অনেক বেশি, শুধু বাড়তি আছে। 20 লাখ টাকা দিয়ে কিনছি, এখন আমি বিক্রি করলে 50 লাখ টাকা বিক্রি করতে পারি। এখনো কি মানে পার্ট টাইম জব গুলো করেন? না, এখন আর পার্ট টাইম করি। এখন টুকটাক বিশার কিছু কাজ করি। করোনার পরে অনেক লোক নিছি, আমি করোনার আগেও নিছি। ওই পাকিস্তানি যে ফ্যামিলিতে ছিলেন ওখানে তো এখন আর নাই? না, ওইটা তো নাই। ওই যে বাবা মারা গেছে কখন, ওই মারা যাওয়ার পরে ওখান থেকে বের হয়। ওইখান থেকে ওই যে বললাম না স্যার রে, যে এই আব্বা তো এখন আর সুস্থ না, কথা বলে না, খানা খায় না, তো আমি তোর বিষয়ে বাইরে কাজ করি। ওইখান থেকে যে বেরিয়ে গেলাম 2012 সালে, আমি আর ওর কাছে আসি নাই। বসও মারা গেছে। এখনো আপনি দুবাইয়ে কাজ করেন? হ্যাঁ। কোথায় কাজ করেন এখন? এখন দুবাই জুমেরা অফিসের হেল্পিং হ্যান্ড কাজ করেন? হ্যাঁ। এবং পার্ট টাইমে একটা জব করি আমি স্কুলে, 4 ঘন্টা জব করি। ওইখান থেকে আমার প্রতি মাসে 2300 দিরহাম আসে। কত বছর যাবত দেশের বাইরে? 24 বছর। কি পেলেন, কি হারালেন? টাকা হয়েছে, কিন্তু লাইফ তো আর পাই নাই। স্বামীটা কোথায় এখন? আছে বাড়িতে, বিছানায় ওইভাবেই? না, এখন একটু ভালো। একটা দোকান আছে, ওই যে ছোটখাটো একটা চা পান নিয়ে বসে থাকে। মেয়ের জামাই? ছোট মেয়ের জামাই আমি নিয়েছি দুবাই। হ্যাঁ, 5 স্টার হোটেলে। ওই যে আমার বসের হোটেল ছিল, ওই হোটেলে জব করে, 5 স্টার হোটেল। চাকরিও দিয়ে দিয়েছেন। এবং বড় জামাই মালয়েশিয়া আছে। বাবা যে বলছিল, ভাই যে বলছিল সংসার থেকে বের করে নিয়ে গিয়ে একটা নতুন জীবন দিবে, ওইটা কি ভালো সিদ্ধান্ত ছিল? এই যে কষ্টগুলা করলেন? কষ্টগুলা করেছি, ওইটাও আমি মনে করি যে এক দিক দিয়ে ভালো ছিল, আরেক দিক দিয়ে ভালো ছিল না। কারণ আমার তো মেয়ে ছিল, আমার মেয়েগুলা কোথায় যেত? পেটে ধরে মা হওয়া যায়,
সেটা বায়োলজিক্যাল মাদার বলে, কিন্তু মা বা বাবা হওয়ার ব্যাপারটা নির্ভর করে মস্তিষ্কে। যেমন ধরেন এই যে ভদ্রমহিলা যিনি আজকে গল্পটা বলে গেলেন, ওনার গল্পের মূল জায়গাটা আসলে এটাই যে আমার 2টা মেয়ে আছে, সুতরাং আমি আমার জামাই কী অবস্থায় আছে সেটা বড় কথা না, আমার 2টো মেয়ের জন্য দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। যিনি জীবনে কোনোদিন দেশের বাইরে যান নাই, তিনি জামাইয়ের একটা শার্ট বিক্রি করে 150 টাকা দিয়ে এয়ারপোর্টে গেছেন এবং পরে তিনি জানতে পেরেছেন তাকে কিভাবে নেওয়া হয়েছে টিকিট, এগুলো সে জানতেনও না। এবং তার যে সিনেমাটিক গল্প, এর চেয়ে অনেক সিনেমাটিক গল্প বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের অনেকের জীবনে আছে। আমরা এই গল্পগুলো একটু তুলে নিয়ে আসতে চাই একটা দায়িত্ববোধের জায়গাটা থেকে। এই যে এত এত রেমিটেন্স, যে রেমিটেন্সের উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, যে রেমিটেন্স একটু এদিক ওদিক হলে বাংলাদেশের অর্থনীতি কেঁপে যায়, পুরো বাংলাদেশ কেঁপে যায়, সেই সব মানুষদের গল্পগুলো একটু আমাদের জানা উচিত যে কত বড় বড় স্যাক্রিফাইস, পরিবারের ক্ষেত্রে স্যাক্রিফাইস, নিজের জীবনের স্যাক্রিফাইস, এবং এই স্যাক্রিফাইস করার পরে গিয়ে তারা তাদের পুরো জীবনটা দিয়ে এই দেশ গড়ার কাজ করেন, পরিবারের কাজ করেন, এবং পুরো বাংলাদেশটাকে তারাই আসলে এগিয়ে নিচ্ছেন। এই মানুষগুলোর গল্পগুলো আপনাদের সামনে আনতে চাই, সম্মানের জায়গা থেকে আনতে চাই, অনুভূতির জায়গা থেকে আনতে চাই, উপলব্ধির জায়গা থেকে আনতে চাই। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই রাহিমার গল্প দিয়ে একটা জিনিসই বলতে চাই, এরকম অসংখ্য রাহিমা আমাদের বাংলাদেশ থেকে গিয়ে বিদেশ বিভুঁয়ে নিজের জীবন ত্যাগ করে, নিজের জীবনের মায়া ত্যাগ করে সংসার গোছানোর কাজ করেন, দেশ গোছানোর কাজ করেন। এদের প্রতি সম্মান যেন কখনোই না কমে। আপনি যদি মনে করেন যে আপনার একটা গল্প আছে যেটা বাংলাদেশের মানুষের কানে পৌঁছে দেওয়া উচিত, তাহলে আপনি আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে sharemystory24@gmail.com। আর বাংলাদেশে অবস্থান করে থাকলে আপনি আমাদেরকে একটা ফোনও করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639